তাই কি কি মানে কাজ করছিলাম, মানে আমাদের কি খেয়াল আছে গতদিন কি করেছি বা আগের দিন কি করেছি, কত দূর আমরা আগাতে পারলাম? কয় নাম্বার সিবিএলএম নিয়ে কাজ করছি? স্যার 6 নাম্বার ছিল। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। 6 নাম্বার সিবিএল। Maintain and enhance professional technical competence. Maintain and enhance professional and technical competence. competency, skill competency। যাই হোক, তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যা চাকরি ক্ষেত্র, যেটা চাকরির ক্ষেত্রে আমাদের অবস্থান সুদৃঢ় করা একটা বড় ব্যাপার। আর সেই ব্যাপারে যত বেশি যত্নবান হতে পারবো তত নিজের ক্যারিয়ারের জন্য ভালো, আমার যে স্টুডেন্টের কথা যদি বলি বা ক্লায়েন্টের কথা বলি তারও জন্য ভালো, প্রতিষ্ঠানের জন্য ভালো। মানে তিনটা সেকশন জড়িত। আমার পার্সোনাল ব্যাপারও যুক্ত আছে, আমার সঙ্গে আমার যারা ক্লায়েন্ট হিসেবে যদি যাকে চিন্তা করছি তাদের মঙ্গলের বিষয়টা থাকে, একই সঙ্গেই যে প্রতিষ্ঠানে অবস্থান করছি, চাকরি করছি, সেই প্রতিষ্ঠানেরও উন্নয়ন বিষয়টা আমাদের আসছে। সুতরাং আমাদেরকে সেই জন্য নিজের প্রফেশন এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট আনাটা যেমন দরকার, তেমনি নিজের স্কিলটা বাড়ানো দরকার। এবং এটা তো মানে স্বতঃসিদ্ধ ব্যাপার, প্রতিনিয়ত এই বিশ্বটাই চেঞ্জ আসেই, আর সেই চেঞ্জের সঙ্গে নিজেকে খাপ খায় রাখতে পারলেই কিন্তু আমরা টিকে থাকবো। এই যে সাস্টেইন একটা শব্দ, সাস্টেইন একটা কথা। ও আচ্ছা, ঠিক আছে, 21 এর রেকর্ড পাওয়া যায় নাই। আচ্ছা, তাহলে হয়তো আমি একটু ওই কয়েকটা দিন খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই সপ্তাহটাই পুরাটাই আমার খুব বিজিনেসে কাটবে। আমি দেখতে হবে না কেন যায় না, মিস্টেক হয়ে গেছে মানে। তাহলে আমি চেক করে দেখবো না, গত দিনের যদি না পাওয়া যায় রেকর্ডটা আমি চেক করে দেখব। আচ্ছা, যাই হোক, সেটা দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করবো। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, আসসালাম। হ্যাঁ, জামিল স্যার কেমন আছেন স্যার? জামিল ইসলাম স্যার বলছেন? স্যার মুজিবুর রহমান, ভালো আছেন স্যার? মুজিবুর রহমান স্যার, জি স্যার আছি আলহামদুলিল্লাহ। আপনার ভালো তো? জি স্যার, আমি গত ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, ছিলাম তো, বাসে ছিলাম, জার্নিতে ছিলাম। ও, এখন কি আপনি অন্য কোনো ট্রেনিং এ যুক্ত হয়েছেন নাকি? আর কোনো জায়গায় ট্রেনিং চলছে নাকি নতুন? হ্যাঁ, এই যে ভিটিটিআই বগুড়ায়। ও জি, ওর কি প্রিন্সিপাল জিন্দার আলী মনে হয় প্রিন্সিপাল, না? জি স্যার, জি স্যার। জিন্দারে আমার সালাম দিয়েন, আমার আন্ডারে চাকরি করছে। আচ্ছা, জি স্যার। বরিশাল পলিটেকনিকে ছিলাম তখন, আমার আন্ডারে চাকরি করছে। খুব ভালো ছেলে, মানে পরিশ্রমী, অনেক কেয়ারিং ও, ট্রেনিং এ আসলে খুব কেয়ার করে। খুব কেয়ার করে। আমার সালাম দেন বলেন। আচ্ছা, তো যাই হোক, ওখানে কতজন আপনারা? আমরা 16 জন আছি। 16 জন। আরো আছে আর কি, অন্য গ্রুপেও আছে আমরা। হ্যাঁ, আমরা তো এখন আরেকটা ট্রেনিং চলছে ওরাও কালকে মানে আগামীকালকে যাবে, আগামীকালকে শেষ হবে তো আগামীকালকে যাবে। খুব আর্লিয়ার ফার্স্ট আওয়ারে সচিব স্যার বললেন যে ফার্স্ট আওয়ারে ক্লোজিংটা করে ফেলবে, যাতে তারা ওই সকালেই চলে যেতে পারে। কালকে না, কালকে তো 15 তারিখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 15 আগস্ট, ওই 16 তারিখ চলে যাবে ফার্স্ট আওয়ার, 16 তারিখে। যাই হোক, কাজে লাগবে। দেখেন এই ট্রেনিং এ যে আলোচনাগুলো হয়েছে সেগুলো না আমার মনে হয় আপনাদের ভালোই কাজে লাগবে। অবশ্যই। হ্যাঁ, আর স্লাইড গুলো আমি চেষ্টা করেছি ডিটেলস যতটুকু যা দরকার। আর বিশেষ করে এখন যেটা আমি বুঝি যে মানে যেগুলো আপনার এভিডেন্স গুলো তৈরি করতে হবে, নিজে নিজে তৈরি করবেন, কনসেপশন গুলো আরো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, যেই কথা আমি স্পেশালি বলছিলাম যে এখন হলো চ্যালেঞ্জিং
প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জিং, যত দিন যাচ্ছে ততই কিন্তু চেঞ্জিংও আছে, চ্যালেঞ্জিং আছে। সুতরাং চেঞ্জের সঙ্গে যদি আমি খাপ খায় না চলতে পারি, তাহলে তো আমি সমাজে টিকে থাকতে পারবো না। আপনি সিম্পল একটা জিনিস বলেন, শুধু মানুষের কথা না, এই যে গাছপালার কথা বলে দেখবেন যে একটা বাগানে যেসব গাছ মোটামুটি একসঙ্গেই চলা শুরু হয়েছে, যেটা একটু একটু মানে আলো বাতাস বেশি হয় সে তাড়াতাড়ি উঠে করে কি, সে মানে গাছের পাতাটা তেমন ভাবে ছড়ায় দেয়, আশেপাশের গাছগুলো কিন্তু আর তার মতন করে বাড়তে পারে না। তো এই যে এটা একটা মানে পরিবেশের সঙ্গে সেই চ্যালেঞ্জ নিয়ে তারা আগাতে যায়, যদিও বাড়তে পারে না, যে এটা ভিন্ন আঙ্গিকে আপনার কথাটা আসছে, কিন্তু তার টিকে থাকার জন্য ওই সবার মধ্যেই কম্পিটিটিভ হয়ে যে নিজেকে ফিট করে রাখে সে আগায় যেতে থাকে, এই জায়গাটাই চ্যালেঞ্জ। আবার দেখেন এই যে এখনের কথাই বলি, যে আপনি এটা তো বুঝতে পারছেন যে আগে পড়ার কথা কেউ এইভাবে চিন্তা করেনি, লেখাপড়ার ব্যাপার, ট্রেনিং এর ব্যাপার যে অনলাইনে হবে। হ্যাঁ, বাইরে শুনেছি কিছুটা হয় এবং তারপরে হইলেও সেটাতে ইফেক্টফুল হয় না, এরকম অনেক ধরনের কথা। বাট গ্রাজুয়ালি দেখেন এখন উপায় নাই, এখন তাকে হতেই হয়েছে। এই ডিজিটালাইজ দেশে যদি ডিজিটালাইজটা না শুরু হইতো, তাহলে এখন কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যেতাম। মানে সেই দিক দিয়ে আমি বলবো যে ডিজিটালাইজড হওয়ার কারণে আমরা অনেকখানি সুবিধা পেয়েছি এবং সেটার সঙ্গে আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট হচ্ছি। সরকারি প্রতিষ্ঠান অ্যাডাপ্ট হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে, মানুষগুলো অ্যাডাপ্ট হচ্ছে। প্রথম এগুলো চেঞ্জ করতে যথেষ্ট কষ্ট হয়েছে, কারণ চেঞ্জের ব্যাপারটা অনেক সময় আমরা কষ্টদায়ক বলে চাই না, পছন্দ করি না, কিন্তু যে চেঞ্জের সঙ্গে খাপ খায় নিতে পেরেছে সে কিন্তু অ্যাডভান্টেজ পেয়েছে, এটাও সত্যি কথা। তো এই জন্য এই যে জায়গাটা আমরা যখন এখন যেটা বলছি যে আমাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, ওই যে আমার প্রফেশনাল স্কিল বাড়াতে হবে, আমার মানে মেইন যে কোর স্কিল যেটা সেটা বাড়াতে হবে। কেন বাড়াতে হবে কোর স্কিল? এই যে মানে ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত নতুন নতুন মেশিনারি আনছে, তাহলে যখনই আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পেয়ার করে আপনার ইনস্টিটিউটকে এস্টাবলিশ করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে ওই নতুন জিনিসের বিষয়গুলো আমাদের কোর্স কারিকুলামে ঢুকাতেই হবে। ওদের অকুপেশনের মধ্যেও তাদের স্কিল, নলেজ, অ্যাটিটিউড ওগুলো চেঞ্জ আসতেছে এবং তার রিফ্লেকশন করে আমাদের কোর্সে। আর যখনই এই কোর্সে রিফ্লেক্ট করে তখন প্রশ্ন আসছে, যিনি যেসব টিচাররা রয়েছেন তারাও তাহলে কি করতে হবে, ওইটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে কাজ করতে হবে। আপনি যেমন কোর স্কিলের কথা বললেন, তেমনি এখানে যেটা আমরা বললাম যে না, আমাদের কিন্তু এই যে প্রফেশনাল স্কিলও বাড়াতে হবে। প্রফেশনাল স্কিলের মধ্যে তো আমার এই যে অনলাইনে যে ক্লাস করানোর যে ক্যাপাসিটি সেটা আমাদের বাড়াতে হবে, তা নাহলে তো আমরা পারবো না। আপনারা যারা এই যে আছেন এখন সংযুক্ত, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন প্রতিনিয়ত এই অনলাইনের ক্ষেত্রেও তার ইমপ্রুভমেন্ট আসছে। আমরা প্রথমে কথার কথা জুমে ক্লাস করছি, এমনি বক্তব্য দিচ্ছি, কিন্তু ওখানে থেকেও যে আমাদের এভিডেন্স গুলো তৈরি করা যায় এইভাবে কিন্তু আমরা ভাবি নাই, কিন্তু এখন কিন্তু ঠিকই আমরা পারি, যে আমরা ওখানে বসেই আমরা গুগল ড্রাইভে আমরা কাজ করছি, ওয়ার্ডের কাজ করছি, এক্সেলের কাজ করছি, পাওয়ার পয়েন্টের কাজ করছি। তাহলে এই 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 জিনিসটা শুধু করছে না, সেটা করে আবার যখন সাবমিট করছি, সাবমিট করার পরে আবার কি হচ্ছে, ফিডব্যাক দিতে পারছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মার্কিং করতে পারছি। অনেক সময় কিন্তু আগে যেমন খাতা নিয়ে যেত, মার্কিং করতে অনেক সময় লাগতো, মানে আলসামিতে পেয়ে যেত কখন দেবো। আর এখন হলো একটা স্ক্রিনে ধরলেই পরপর সবার প্রশ্নের উত্তরটা স্ক্রিনে চলে আসে, আমার মার্কিং করতে কষ্ট হয় না। জি, ওয়ালাইকুম সালাম স্যার। কোনো সমস্যা হচ্ছে স্যার শুনতে? জামিল স্যার, তো যেটা আমরা বলছিলাম যে তারপরে দেখেন আমরা এখন শুধু এভিডেন্স জমা দিচ্ছি না, আমরা কিন্তু রোল প্লে করতে পারছি। হ্যালো, জি হ্যালো, হ্যাঁ, কে বলছে? মেহেদি, আমরা শুনতে পাচ্ছি তো তোমার কথা। আমার কথা কি শোনা যাচ্ছে না?
কারণ আমার শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছিলাম না স্যার। শরীরটা ভালো স্যার? আমি কিছু বলি নাই তো স্যার। আচ্ছা আচ্ছা, না তেমন কিছু বলি নাই, জাস্ট ডিসকাশন করছি, সমস্যা নাই। জি আছে আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো তো? আমরা যেটা বলছি যে প্রতিনিয়ত স্যার, আছি, আলহামদুলিল্লাহ স্যার। প্রতিনিয়ত যে চেঞ্জিংটা আসছে, সেই চেঞ্জিং এর ইফেক্টটা কিন্তু সবার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আমি বলছি ইন্ডাস্ট্রি পরিবর্তন হওয়া মানে আমার ইনস্টিটিউটের টেকনিকুলাম পরিবর্তন হচ্ছে, আর সেই টেকনিক পরিবর্তন করার মুখ্য ভূমিকায় কাজ করছে টিচাররাই। সো টিচাররা নিজেকে যদি পরিবর্তন না করতে পারে, তাহলে কিন্তু এই বেটার কোয়ালিটি স্টুডেন্ট প্রডিউস হবে না, ইন্ডাস্ট্রি বেসড অ্যাক্টিভিটিস গুলো করানো কঠিন হয়ে দাঁড়াবে। সো ইন দ্যাট সেন্স আমাদেরকে ভাবতে হবে, চেঞ্জ করতে হবে। সুতরাং কারিকুলামও যেহেতু চেঞ্জ আসছে, সেজন্য কারিকুলাম অবজার্ভ করে যে আমার ওই কারিকুলাম অনুযায়ী পড়াতে গেলে আমার কোথায় গ্যাপ আছে, সো আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। সেই বিষয়টা নিয়েই আছে এই 6 নাম্বার চ্যাপ্টারে আলোচনা। বিশেষ করে 6 নাম্বার যে মডিউলটা, 6 নাম্বার যে সিবিএলএমটা, সেটা সেই সব কথা নিয়ে কথা বলেছে। শুধু বলে নাই যে চেঞ্জ যে করতে হবে, তাহলে চেঞ্জ করার প্রক্রিয়াটা কি, চেঞ্জ করতে গেলে এটা কোনটুকু আমার চেঞ্জ করতে হবে। হ্যাঁ জামিল সাহেব কিছু বলবেন নাকি? হাত তুলেছেন তো, যদি বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নাই। না স্যার, আপনি শুনতেছি, বলেন স্যার, আপনি বলেন স্যার। আমরা যে ওই বগুড়া এসে ট্রেনিং এ আসছি স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি। আরো অনেকেই আপনার সঙ্গে মানে আরো অনেকেই আছে, তাই না? হ্যাঁ, তো ওই মুজিবুর রহমান, হ্যাঁ মুজিবুর রহমান স্যার একটু আগে কথা বলেছি, ওখানে প্রিন্সিপাল হ্যাঁ জিন্দার আলী, ওনাকে আমার সালাম দিয়েন। যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম যে এই যে চেঞ্জিং এর বিষয়টা, সেটা নিয়ে এখানে কথা বলেছে। সেইখানে শুধু প্রফেশনাল চেঞ্জটা করব কিভাবে, আমি তাহলে নিজেকে ডেভেলপ করবো। আমি চাই, বুঝলাম আমার ডেভেলপ করতে, তাহলে চাইলে তার প্রক্রিয়াটা কি, কোন প্রক্রিয়ায় গেলে আমি সেই কাজটা করতে পারবো, আমার অথরিটি আমাকে সেই সুযোগটা দিবে কি দিবে না। দিবে না কেন? ইনস্টিটিউটের স্বার্থে যদি আমি কাজ করি, ইনস্টিটিউটের গোলের দিকে আমি যাই, তাহলে তা আমাকে সে দিবেই। সেই জায়গাটাই তো অ্যালাইন হয়, এবং ছাত্রের বৃহত্তর ইন্টারেস্টে সেই কাজটা কিন্তু অথরিটি অ্যালাউ করবে। বাট অথরিটিকে তো সেটা জানাতে হবে যে হ্যাঁ আমার এই জিনিসগুলো আমি করতে চাই। অথরিটি তো আর তো চাপায় দিল হ্যাঁ ওই সাবজেক্ট আপনি নেন, কিন্তু আমি যে ওই সাবজেক্ট নিতে গেলে আমাকে ইমপ্রুভ করতে হবে, সেই কথাটা তো আমাকে বলতে হবে। সেই কথাটা কিভাবে বলবো এবং সেইটার প্ল্যানার কিভাবে তৈরি করব, কোন সময় করলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, এই সব বিষয়গুলো আমরা জানতে মানে দেখব কিভাবে সেই প্ল্যানার গুলো তৈরি করে, সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে আলোচনায় এসেছে। তো আমরা একটু শেয়ার করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা। আমাদের টপিকের নাম গতদিন তো আমরা করেছিলাম 6.2 পর্যন্ত আমরা গেছিলাম। 6.3 তে ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস। স্মার্ট পর্যন্ত পড়েছিলাম স্যার। জি, স্মার্ট পর্যন্ত পড়েছিলাম, সেই গোল পর্যন্ত। এরপরে হ্যাঁ, তারপরে 6.3 তে আমরা ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট গোলের নিয়ে কথা বলেছি। আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করেছি নিশ্চয়ই মনে আছে যে আমরা কি আলোচনাগুলো করেছি। আমরা প্রতিষ্ঠানের আমরা প্রফেশনালের ক্যারেক্টারিস্টিক গুলো নিয়ে আলোচনা করেছি, কি ধরনের বৈশিষ্ট্য তার থাকা উচিত প্রফেশনালিজমের ক্ষেত্রে। সেই প্রফেশনালিজমের পরে আমরা তো আরো আলোচনা করেছিলাম যে প্রতিষ্ঠানের গোলটা কি, ভিশনটা কি, মিশনটা কি, সেগুলো আমরা দেখেছি। লার্নিং আউটকামের বিষয়টা নিয়ে কথা বলেছি। সেখানে তো আমাদের লার্নিং আউটকামটা অবশ্যই স্মার্ট হতে হবে, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কি কি বিষয় প্রয়োজন আছে, কোন কোন জিনিস প্রয়োজন আছে, সেটা আমরা দেখব যে কিভাবে ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্টের নিডসটা আসছে কোত্থেকে। সে জায়গাটা বলছে আইডেন্টিফাইং ইউর ডেভেলপমেন্ট নিডস ক্যান বি চ্যালেঞ্জিং। প্রতিনিয়ত এটা চ্যালেঞ্জের বিষয়। অফেন we find ourselves looking at what training courses are available and
deciding which of those would be most helpful. In fact, it is better to try and identify what the development need is and then to work out ways of meeting the needs, which may or may not be a training course. আর এখন বলছে যে তাহলে আমাকে খুঁজে বের করতে হবে চ্যালেঞ্জিং বিষয় যে কোর্সের মধ্যে কোনটা অ্যাভেলেবেল আছে, কোন ট্রেনিং গুলো কোর্স কি ডেভেলপমেন্ট আসছে, কারণ বারবার বলছি যে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেট করে। তাহলে ইন্ডাস্ট্রির যে চেঞ্জিং আসছে সেই চেঞ্জিং এর রেসপেক্টে নিশ্চয়ই কোর্স আউটলাইনের চেঞ্জ আসছে। কোর্স আউটলাইনে যদি চেঞ্জ এসে থাকে তাহলে সেই কোর্স আউটলাইন অনুযায়ী আমাকে কিভাবে কি ডেভেলপ করতে হবে। যেমন আমি ধরেন অ্যাটমিক পাওয়ার প্লান্ট হচ্ছে, আমি নিজে জানি যখন এই যে রূপপুর যে মানে রূপপুর পাওয়ার প্লান্ট যেটা হচ্ছে সেই পাওয়ার প্লান্ট যখন তৈরি করার বিষয়টা আসছে, এটা আমি আরো কত সেই 12 সালের কথা আমার মনে আছে। 12 সালে এই তারা চিন্তা করলো যে এই পাওয়ার প্লান্ট যখন স্থাপন করতে হবে তাহলে তার জন্য আমাদের স্কিল ম্যান পাওয়ার হতে হবে, তাহলে আমাদের কোর্স আউটলাইন গুলো চেঞ্জিং আসবে। অনেকগুলো মিটিং হয়েছে আমাদের অ্যাটমিক এনার্জি সেন্টারে হয়েছে, সেখানে আমি মেম্বার হিসেবে গেছিলাম, আমার বোর্ডের মানে টিবেটের প্রতিনিধি হিসেবে কিছুদিন গেছিলাম, কিন্তু আমি বেশ খানিকটা বিষয়ে আমি ইনফ্লুয়েন্স করতে পেরেছিলাম। তারপরে এক সময় আমার ওই যে প্রমোশনের প্রিন্সিপাল হয়ে চলে গেলাম রাজশাহী, তারপর আমি বলে গেছিলাম এই ডিটি অফিসে যে আপনারা কিন্তু অবশ্যই যাবেন, আমি কিন্তু মেম্বার হিসেবে ওখানে অনেক ব্যাপারে ফাইট করেছি যে এই কারিগরি অঙ্গনের বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার জন্য। তো সেখানে ঢাকা ভার্সিটির থেকে প্রতিনিধি ছিল, সেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল, সেখানে বুয়েটের প্রতিনিধি ছিল, কিন্তু একমাত্র মনে হয় টেকনিক্যালের প্রতিনিধি হিসেবে আমিই ছিলাম। তাও আমি মানে উদ্যোগী হয়ে গেছিলাম এবং সেখানে যে কথাগুলো আলোচনায় আসছিল কোর্স কারিকুলাম কি চেঞ্জ আসবে সেটা সব লেভেলের ক্ষেত্রে, কারিগরি রঙ্গনের ক্ষেত্রে স্কিলের ক্ষেত্রে যেরকম বিষয় আছে তেমনি ভাবে হায়ার লেভেলে যেটা আছে সেটাও আছে। এবং ওখানে বেশ কয়েকটা ল্যাব সেট আপ করার বিষয় আসছে, 4টা ল্যাব। তো সেই জায়গাটায় প্রশ্ন আসছে যে কোথায় কোথায় এই অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট রিলেটেড এই সব মানে এডুকেশন রিলেটেড যে সেট আপটা করবে পাওয়ার ল্যাব, কারণ এটা খুব একটা রিচ পাওয়ার ল্যাব হবে এবং সেই জায়গাগুলো অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টে সেখানে একটা ল্যাব তারা করবে, তারা একটা ল্যাব করবে ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ফ্যাকাল্টি তারাও চাচ্ছে, তারপরে বুয়েটে একটা হবে। আমি বলেছিলাম যে না আমাদের কারিগরি রঙ্গনের জন্য টিসিতে অ্যাটলিস্ট একটা এরকম ল্যাব হওয়ার জন্য। তো আমাকে এটা অনেকেই সমর্থন দিয়েছে। তারপরে কোর্স কন্টেন্ট কি চেঞ্জ হবে সেই সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে আমরা সিটিং দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার যেই আমি চলে গেলাম এরপরে আমি এত বলে গেছিলাম যে প্রতিনিধি বোর্ডকেও বলেছিলাম এতেও বলছিলাম, তারা কেউ আর যায়নি। আমি পার্সোনালি আমি ইনভাইটেশনটা পেয়েছিলাম যে অ্যাটমিক এনার্জিতে আমার একটা জুনিয়র ফ্রেন্ড ছিল, সে ওখানে খুব ভালো অবস্থানে ছিল, সে আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনাদের এই জায়গায় তো প্রতিনিধি থাকার কথা, আমি প্রতিনিধি হিসেবে রেখেও দিয়েছি, তা অ্যাটলিস্ট আপনি কি আসতে পারবেন কিনা। আমি বলছি হ্যাঁ আমি যাব। আমার খেয়াল আছে আমি 4টা মিটিং মানে আমি অ্যাটেন্ড করেছিলাম এবং 4টা মিটিং আমি চেষ্টা করেছিলাম বারবার বোঝানোর জন্য। এনিওয়ে আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে প্রতিনিয়ত চেঞ্জ আসছে, আমি যদি অ্যাটমিক এই যে পাওয়ার প্ল্যান্টের চেঞ্জের সঙ্গে যে আমার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয় আছে ওই রিলেটেড ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যারা স্টুডেন্ট তাদের সাবজেক্টে চেঞ্জ আসবে, তার টপিকের মধ্যে চেঞ্জ আসবে, কি চেঞ্জ আসবে, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত জরুরি। কারণ ওই সময় যদি না ঢুকাতে পারি এখন পরে ঢুকালে তো আর কাজ হবে না। আমার এখানে এই অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট চালাতে আমার এখানে দক্ষ লোক না থাকলে তো বিদেশ থেকে লোক সেট করবে, সেই টাকা আমাদের দেশ থেকে চলে যাবে। এক সময় তো আমাদের এখানে সেট করবে কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে। তো এই যে চেঞ্জিংটা শুধু এই একটা ব্যাপার না, এরকম অনেকগুলো ব্যাপারে আছে সেই চেঞ্জিং। সো ওই চেঞ্জিং এর সঙ্গে সঙ্গে কোর্স কন্টেন্টও চেঞ্জ হতে হবে, সেই চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের টিচারকে খুঁজে বের করতে হবে যে আমার কি দরকার আছে, আমি ওই কোর্স পড়াইতে গেলে আমার ওই ট্রেনিংটা প্রয়োজন আছে, সেটা অথরিটির নলেজে আনতে হবে এবং অথরিটিকে একটু ঝাঁকা দিতে হবে ভালোভাবে, দেন না তারা এই কাজগুলো করতে পারবে। সেই জায়গাটা আমরা আসছে যে আগে আইডেন্টিফাই করতে হবে যে কি নিডস চ্যালেঞ্জিং নিডস আছে এবং কি আমাকে
শিখতে হবে কোনটা খুব হেল্পফুল, সেই সংক্রান্ত বিষয় আমাদের এই জানতে হবে। তো ইউ মাস্ট অলসো কিপ ট্র্যাক অফ চেঞ্জ অকারিং ইন দ্য ভোকেশনাল education industry, training policy and other operating environments. বলছে যে কি চেঞ্জ আসছে সেটার সঙ্গে ট্র্যাক রাখতে হবে, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। সেটা কি ভোকেশনাল এডুকেশন ইন্ডাস্ট্রি বলছে, এটাকে একটা ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে এডুকেশন সিস্টেমটা। কারণ কি এটা এখন আর স্ট্যাটিক সিস্টেম না, এটা ডাইনামিক সিস্টেম। ডাইনামিক সিস্টেমটা বলছে যে ওদের চেঞ্জের সঙ্গে আমাদের একটা চেঞ্জিং চলে আসে। সো এটা একটা মুখ্য বিষয়। একই সঙ্গে ট্রেনিং এর যে পলিসিগত ট্রেনিং ও বিষয় আসতে পারে, যে আমরা আগে একভাবে ট্রেনিং দিয়েছি, এখন আরেকভাবে সেটা আরো মডার্ন হয়েছে। যেমন আমরা এই যে আমাদের স্যারেরা এখানে আছেন কয়েকজন, ওনারা জানেন আগে ট্রেনিং হতো, প্যাডাগজি ট্রেনিং হতো একরকম, কিন্তু এইবার সচিব স্যার নিজে ফিল করেছেন যে না, ওই গতানুগতিক প্যাডাগজি ট্রেনিং হলে হবে না, এখন সিবিটি স্টাইলে আসতে হবে। এই যে ট্রেনিং এর যে একটা পলিসি চেঞ্জ হয়েছে, সেটা যখনই জানতে পারা গেল, তখন কিন্তু টিচারের উদ্যোগ হয়ে যাওয়া উচিত যে ঠিক আছে, তাহলে ওইসব ট্রেনিং আমরা যাব, তাহলে আমরা এটা জানতে পারবো। যদিও হায়ার অথরিটি এখানে ইম্পোজ করছে, বাট বিষয়টা কিন্তু টিচারদেরও খেয়াল রাখা উচিত যে তারা যদি তার এই পলিসিগুলো বুঝতে পারতো এবং সেই অনুযায়ী মুভমেন্ট করতো, তাহলে আসলে অনেক ভালো হতো। এছাড়া বলছে আদার অপারেটিং এনভায়রনমেন্ট, অন্যান্য ক্ষেত্রেও যে প্রফেশনাল আরো অ্যাক্টিভিটিস এখন বাড়াতে হচ্ছে বিভিন্ন অপারেটিং এনভায়রনমেন্টে। যেমন এই যে বললাম যে অনলাইনে অ্যাক্টিভিটিস আসতেছে, তাহলে এটাও একটা এক ধরনের এনভায়রনমেন্ট। সেখানের সঙ্গে অ্যাডাপ্ট হওয়ার জন্য যে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট হবে, সে কিন্তু তখন সে মডেল আকারে প্রতিষ্ঠানে দাঁড়ায় যাবে। সবাই তার কাছে যাবে যে স্যার আমার এটা শিখায় দেন, আমি এটা কিভাবে করব, এটা কেমনে করে করবো। সো সে কিন্তু এনজয় করতে পারে যে আগে শিখবে, এটা একটা ব্যাপার। Assesses your skills, determine the impact of change and identify future career. ভবিষ্যতের আমার অবস্থান কোথায় যাবে, আমি আমার কেরিয়ারকে কোন দিকে নিয়ে যেতে চাই, সেটা আইডেন্টিফাই করা প্রয়োজন আছে। আমি একটা জায়গায় লিমিটেড থাকবো কি থাকবো না, আমরা এটা এই ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমার আরো অন্য বেটার আর একটা জায়গায় যাওয়ার সুযোগ আসতে পারে। বেটার বলতে এই শিক্ষা অঙ্গনের ক্ষেত্রেও বেটার হতে পারে, আউটসাইড অফ দিস অর্গানাইজেশন হতে পারে। এটা ডিপেন্ড করে কাজের প্রাপ্তি সাপেক্ষে। দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে। হ্যাঁ, আমাদের সঙ্গে অনেকে দেখছে যে ওই যে ইয়াতে চলে গেছে, ডেপুটেশনেই গেছে, হ্যাঁ, দেশের বাইরে শিক্ষা হায়ার এডুকেশনের ক্ষেত্রেও গেছে। আবার এই যে সিপিএসসির কোর্স পরিচালনার ক্ষেত্রেও আমাদের এখন ডাইরেক্টর প্ল্যানিং এখন আছে, আমার আন্ডার ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ছিল। সেও কিন্তু ওই সিপিএসসি তে 2 বছর সে ওখানে চাকরি করেছে। তো এতে করে ওই দেশের ওইটার মধ্যে বেশ কয়েকটা দেশ সে কিন্তু ঘুরেছে। তো তার কেরিয়ার ক্ষেত্রে এটা অনেক কাজে লেগেছে। পরবর্তীতে সে দায়ী করে সুযোগ পেয়ে গেছে, নেক্সট প্রমোশন সুযোগ পেয়ে গেছে। তো এরকম অনেক কিছু হতে পারে। একই কথা অনেক কথা অন্যভাবেও আসতে পারে। আমার কথা হচ্ছে যে পজিটিভলি ভাবার চেষ্টা করতে হবে যে এই সুযোগগুলো নেওয়ার জন্য নিজে কতখানি নিজেকে চেঞ্জ করার জন্য চেষ্টায় আছি। ইন এ সিম্পল জব অ্যানালাইসিস ইউ ক্যান ব্রেক ডাউন ফাংশনাল এরিয়া অফ ইউর জব ইনটু স্কিল। স্কিলে মানে টোটাল জবটাকে ছোট ছোট স্কিলে ভেঙে সেইভাবে আমি প্রস্তুত করতে পারি নিজেকে। বাই কমপ্লিটিং দ্য জব অ্যানালাইসিস you can then see what skills you currently possess and those you need to develop. তাহলে যদি আমরা ওই স্কিলকে এরকম মানে ভেঙে ভেঙে চিন্তা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এর মধ্যে কোনটা আমার কাছে এখনো বিদ্যমান আছে, আমার মধ্যে, আমার নলেজের মধ্যে, আমার অ্যাক্টিভিটির মধ্যে বিদ্যমান আছে, আর কোনটা ঘাটতি আছে। যেটা ঘাটতি আছে সেটাই আমাদের নিডস চেঞ্জের। টিপিক্যাল জব ফাংশনস ফর এ
প্রফেশনাল ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। বলছে প্রফেশনাল ট্রেনার যারা ট্রেনিং দেয়, যে প্রফেশনাল ট্রেনার অথবা অ্যাসেসর, তাদের জব ফাংশন গুলোকে এখানে একটু দেখাইছে। যেমন ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটেটিং, আমি যদি ট্রেনিং দেই এবং ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করি, সেই ক্ষেত্রে কি কি স্কিলের মধ্যে আসতে পারে, ওই যে ব্রেকডাউন করলে যে কথাটা আসে, যে ক্রিয়েটিং লার্নিং স্ট্র্যাটেজিস অ্যান্ড ম্যাটেরিয়ালস। তাহলে লার্নিং যে লার্নিং এর যে বিষয়, পদ্ধতিগত বিষয়, সেইখানে কি 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 সৃষ্টিমূলক বিষয় আছে বা ম্যাটেরিয়ালস তৈরি করার ক্ষেত্রে একটা কাজ। তাহলে এই ম্যাটেরিয়ালস তৈরি করা, লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করাও একটা বিষয়। তারপরে আসে কি প্ল্যানিং অ্যান্ড ডেলিভারিং কম্পিটেন্সি বেসড program including training package, qualification, relevant vocational competencies, professional development program and just in time skills based program। এখনের ক্ষেত্রে সেটা স্কিল বেসড প্রোগ্রাম। তাহলে বলছে যে এরপরে যদি বলি, যেমন ওইটা লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করার বিষয়, আমরা যেমন ওই যে এর আগে বলেছিলাম যে টিচারের 3টা অংশের কথা বলেছিলাম, ডিওডি, তার মানে ডিজাইন অ্যান্ড মডিফাই একটা ব্যাপার, অর্গানাইজ করা একটা ব্যাপার, সিবিটি ট্রেনিং অর্গানাইজ করা একটা ব্যাপার, আর হলো লাস্টে ডেলিভারি করা, হ্যাঁ, সিবিটি ট্রেনিংটাকে ডেলিভার করা। আমরা এর পরের যে সিবিএলএম গুলোনে যাব 7, 8, 9, ওই 3টা হলো কোর সাবজেক্ট টিচারের জন্য। হ্যাঁ, তাহলে সেখানে প্রথমটা আসছে ডিজাইন এন্ড মডিফাই সিবিটি ট্রেনিং এনভায়রনমেন্ট, আর একটা হলো তারপরে হলো অর্গানাইজ সিবিটি ট্রেনিং এন্ড ফাইনালি ডেলিভার সিবিটি ট্রেনিং। এই যে 3টা অংশ সেখানে ভাগ করা আছে। সেখানে ডিজাইনের অংশের মধ্যে আমরা যদি যাই, তখন আমরা দেখবো এই যে লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করাটা, এগুলো সব ডিজাইনের অংশের মধ্যে যাবে। অর্গানাইজার করার ক্ষেত্রে আমাদের সেখানে আরো কিছু বিষয় আসবে, যে কি করে ওই বেটার এনভায়রনমেন্ট থাকে যেখানে আমাদের পড়াশোনাটা বেটার হয়, অর্থাৎ এই যে রুমে আমি ট্রেনিং করাবো সেখানে কি কি ফ্যাসিলিটিস থাকার কথা, সেখানে কি এইডস থাকার কথা, হ্যাঁ, সেটা কত সুন্দর করে সাজানো গোছানো থাকে, সবকিছু ম্যাটেরিয়ালস হাতের কাছে যাতে থাকে, এই ধরনের অনেকগুলো বিষয় আছে। তো সেটা অর্গানাইজ করার ব্যাপার। ফাইনালি যখন আমি ডেলিভার করব, সেই ডেলিভারটা আমার একটা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করলাম, তারপরে সেই অনুযায়ী কথাটা কিভাবে বলবো, শুরুতে কিভাবে গেট অ্যাটেনশন করব, অ্যাটেনশন ড্র করব, তারপর আমার প্রিভিয়াস ক্লাসের সঙ্গে কিভাবে লিংক করব, আজকের লার্নিং আউটগুলো কি সেগুলো কিভাবে বলবো, ডিসকাশন কিভাবে করতে হবে, ডেমনস্ট্রেশন কিভাবে করতে হবে, কিভাবে ফিডব্যাক নিতে হবে, এই সংক্রান্ত বৃত্তান্ত বিষয় ডেলিভারির সঙ্গে যুক্ত হয়ে যায়। তো আমরা সেই জায়গাটা কথা আমরা বলেছে, কাস্টমাইজিং প্রোগ্রাম টু ফিল এ স্পেসিফিক স্কিল গ্যাপ, ইন্ডাস্ট্রি অ্যান্ড লার্নার নিডস। এই যে গ্যাপ আমরা যে পাবো বললাম, যে এই কাজগুলো করতে, যে সেই গ্যাপটা ফিল আপ করার জন্য ইন্ডাস্ট্রি এবং লার্নারের নিড অনুযায়ী গ্যাপটা ফিল আপ করার জন্য প্রোগ্রামগুলো আমাকে বানাতে হবে, চিন্তা করতে হবে। তারপরে বলছে ট্রিটিং অল পার্টিসিপেন্টস ইকুইটেবলি, টেকিং ইনটু অ্যাকাউন্ট কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক নিডস। তাহলে সমস্ত পার্টিসিপেন্টসকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনতে চাই, সবাইকে একই রকম সুবিধাটা প্রয়োগ করতে চাই, ইকুইটেবলি বলতে অনেক ক্ষেত্রে ইকুইটি থেকে আসছে কথাটা, অর্থাৎ যার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী যদি তাকে তার চাহিদাকে আমরা পূরণ করতে পারি, তার কালচারকে কাউন্টে আনতে পারি, তার জন্য কি করতে হবে সেই চেষ্টা আমাদের থাকতে হবে, সেটাও স্কিলের একটা অংশ হিসেবে পরিগণিত হচ্ছে। ফিডব্যাক ফ্রম কলিগ অ্যান্ড ক্লায়েন্টস, এট দ্য সেম টাইম আমি এটা বোঝার জন্য শুধু যে আমি নিজে স্টাডি করলাম, নিজে বুঝলাম, তা কিন্তু না। এট দ্য সেম টাইমস আমরা করব, মানে আমার যে কলিগ আছে, আমার যে ক্লায়েন্ট আছে, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমার এই ফিডব্যাকটা আমাকে সাহায্য করবে নতুন ধরনের ট্রেনিং প্ল্যানার বানানোর ক্ষেত্রে, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমার কথা কি শোনা যাচ্ছে?
স্যারেরা? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি জি, স্যার স্যার। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা সরি, কিসে শোনা যাচ্ছে? স্যার এখানে পেজ নাম্বারটা পেজ নাম্বার হলো 45। 45 জি। তো এই ফিডব্যাক ফ্রম কলিগ অ্যান্ড ক্লায়েন্টস, কি ধরনের ফিডব্যাক আসতে পারে সেটা নিয়ে বলা হয়েছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল পারফরমেন্স অ্যাপ্রেইজাল। তাহলে ফর্মাল কি আর ইনফর্মাল পারফরমেন্সটা কেমন হতে পারে সেইটা নিয়ে কথা জানতে পারে, বন্ধু বান্ধবের কাছে বা কলিগদের কাছে আলোচনা করে বুঝতে হতে পারে। অবটেইনিং কমেন্টস ফ্রম সুপারভাইজার্স অ্যান্ড কলিগ, এবং এই যে আমি যে এইটা আমার দরকার, এটা আমি শিখতে চাই, এটা যেমন কলিগদের কাছে আমার তারা অ্যাপ্রিসিয়েট যদি করে ফর্মালি বা ইনফর্মালি, এট দ্য সেম টাইম সুপারভাইজারের সঙ্গে আমি তার কমেন্টসটাও জানতে চাই যে আমার তো এই নিডস, আমি এটা ফিল করেছি, এটা ইন্ডাস্ট্রি রেসপেক্টে কারিকুলামে আসছে, আমরা এটা গ্যাপ আছে আমাদের, এটা আমরা জানতে চাই, তাহলে আমি এইভাবে প্রসিড করতেছি। সো সেই অনুযায়ী হয় আমাকে ফর্মালি অথবা ইনফর্মালি এটা অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ, অথবা সুপারভাইজার দ্বারা তারও কিছু কমেন্টস থাকতে পারে, হ্যাঁ তুমি যাও ভালো, বা তুমি এটা না, এর সঙ্গে এটাকে চেঞ্জ করে এটুকু করো, এরকম কিছু কমেন্টস আসতে পারে। অবটেইনিং কমেন্টস ফ্রম ক্লায়েন্টস, এট দ্য সেম টাইম ক্লায়েন্টস যারা মেবি স্টুডেন্ট যদি হয় বা অন্য কোনো ক্লায়েন্ট যদি হয়, তাদেরও কোনো কমেন্টস এক্সপেক্ট করা যেতে পারে। আমাদেরকে বলে না নতুন কোর্স কারিকুলাম রয়েছে, ছেলেপেলেরা আচ্ছা আমাদের স্যার কোন স্যার পড়াবেন, হ্যাঁ তাহলে স্যার তো এই লাইনে কি ট্রেন্ড আপ হয়েছেন কিনা, হ্যাঁ এগুলো জানা। কারণ আমি ডুয়েটে যখন পড়াশোনা করছিলাম, আমরা 89 এর দিকের কথা বলবো। 89 এর দিকে আমাদের একটা অপশনাল সাবজেক্ট ছিল কিছু, তিনটা অপশনাল সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অ্যাডভান্স ইলেকট্রনিক্স ছিল, আর একটা মাইক্রোওয়েভ সিস্টেম, এটার উপর একটা ছিল, কম্পিউটারের উপর একটা, কম্পিউটার সাবজেক্টের উপর একটা ছিল। আমাদের করতো কি ডিপার্টমেন্টের হেড, মানে ওই অপশনালটাকে আর কাউকে অপশনাল না দিয়ে কম্পালসারি করে দিত, কারণ ওই রেসপেক্টিভ যে টিচার যারা আছে কেবলমাত্র সেই ওই ক্লাসগুলো করবেন, এই জন্য আর অপশনাল নামে থাকলেও কেউ আপনার ভেরিয়েশন আসতো না, বাধ্যতামূলক দেখা যেত অ্যাডভান্স ইলেকট্রনিক্স আর একটা মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স। আমাদের ডিপার্টমেন্টের হেড উনি খুব অমায়িক লোক ছিল, মানে স্যার মারা গেছেন, কিন্তু এত ভালো মানুষ আর হয় না, মানে ইন অল রেসপেক্ট। তো স্যারকে আমরা যে বললাম যে স্যার আমরা তো পলিটেকনিকের টিচার, তা আমাদের তো ওই সামনে নতুন কোর্স আসতেছে কম্পিউটার, তখনও কম্পিউটার ডিপার্টমেন্ট চালু হয় না, তো কম্পিউটার সাবজেক্ট এখন আমরা যদি টিচাররা এই যে অপশনাল সাবজেক্ট হিসেবে যদি কম্পিউটার সাবজেক্ট না নিতে পারি, তাহলে তো আমরা পরবর্তীতে পলিটেকনিকে যে বিপদে পড়ে যাব। তা সেই জন্য যদি স্যার ওই মাইক্রোওয়েভটা তো আপনি পড়াবেন, ওটাই পড়ান, তার সঙ্গে স্যার এই কম্পিউটার সাবজেক্টটা আমাদেরকে দেন। সে কোন না, কে পড়াবে তোমাদেরকে, তোমাদের পড়ানোর মতন তো স্যার নাই। আর আমরা বললাম যে তখন আমাদের প্রফেসর ছিলেন, হুমায়ুন স্যার ছিলেন, স্যারের নাম বললাম, সেও ইন্টারেস্টেড ছিল, স্যারের নাম বললাম। তাই হুমায়ুন স্যারকে নাম বলার কারণে স্যার দেখে মানে হাসি দিয়ে উঠছেন। তো স্যার বলতেছেন ও হুমায়ুন, মানে এমন ভাবে তাচ্ছিল ভাবে যে হুমায়ুন কি পড়াবে, হুমায়ুন তো এখনো, তখন সে মানে মাস্টার্স করছিলেন বুয়েটে, হুমায়ুনই তো এখনই কমপ্লিট করে পারে নাই, তাই উনি কি পড়াবে। তা আমরা বললাম স্যার থিওরিটা আপনি পড়াবেন আর হুমায়ুন স্যার আপনার প্র্যাকটিক্যাল কাজটা করাবেন। তখন উনি মোটামুটি একটু রাজি হলো যে না, তখন বললো যে হ্যাঁ ওনারা যখন পড়াশোনা করেছিলেন তখন ওনারা একটা সাবজেক্ট কম্পিউটারের মধ্যে কাজ করতেন, তখন এই যে মেইন ফ্রেম ছিল, সেই মেইন ফ্রেম ছেলে, স্যারের নাম হলো আহসানুল হুদা স্যার। তো মেইন ফ্রেম যেটা ছিল, বলে যে সেই মেইন ফ্রেমে বলে যে স্যার বলতেছে আমি যে একটা প্রোগ্রাম লিখে রান করাইছি, রান করানোর পরে তারপরে আর কম্পিউটার দেখি সব কম্পিউটার বিজি হয়ে গেছে, মানে অন্য কেউ আর কাজ করতে পারছে না। হ্যাঁ, তখন ওনার যে স্যার ছিলেন পরে ডেকে বলছে, হুদা স্যার ডাকে, এই তুমি কি করেছো,
এই এরকম প্রোগ্রাম কি প্রোগ্রাম করেছো, তুমি তো প্রোগ্রাম সব কম্পিউটারকে হ্যাং করে দিয়েছো, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, যাও। মানে এই যে স্যারেরদের কথা বলার ব্যাপার, মানে আসলে কোনো একটা লুপ করেছিল, সেটা মানে শর্তগুলো পারফেক্ট হয় না, ইনফিনিটি কোনো কমেন্টস চলে গেছিল। তো এটাতে উনি মানে স্যার এটাতে একদিক দিয়ে খুশি যে না, কম্পিউটার সাবজেক্ট আমি পড়াবো, এটা তো ডিমান্ডিং সাবজেক্ট, নতুন এই সিস্টেমে আসছে, এইসব বলার পরে, এবং যেহেতু আমরা টিচার, আমরা ছাত্রের কাছে মানে ছোট হয়ে যাব, এটা তার তার খুব ইগোতে লাগছে, যে তাহলে ঠিক আছে তোমরা সিলেবাস নিয়ে আসো বুয়েটের থেকে কম্পিউটারে। আমরা পরে, আমার এক ফ্রেন্ড ছিল বুয়েটে, পরে তাদের কাছে সিলেবাস এনে দেখালাম, দেন সেইবারই প্রথম আমরা কম্পিউটার সাবজেক্টটা মানে অপশনাল সাবজেক্ট হিসেবে আমরা চুজ করতে পেরেছি। এই যে একটা ব্যাপার, যে নতুন যে জিনিসটা সেটাকে খুঁজে বের করে এবং সেটাকে অ্যাডাপ্ট করার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের যারা এখানে ডিমান্ড, যারা যেখানে যার সঙ্গে কমেন্ট কথা বলতে হবে, জানতে হবে, সেটা আমাদের কিন্তু করতে হবে, কাজ করতে হবে। তা আমরা বিইং এ স্টুডেন্ট এই সুযোগটা আমরা পেয়েছি, এটা আমরা ভাগ্যবান। এই জন্য আমরা পরবর্তীতে, আমি তো ব্যক্তিগতভাবে অনেক উপকার পেয়েছি পরবর্তীতে। ইউজিং পার্সোনাল রিফ্লেকটিভ বিহেভিয়ার স্ট্র্যাটেজিস, এবং এই যে বললাম যে পার্সোনাল রিফ্লেকটিভ বিহেভিয়ার মানে এই যে আচরণটা কেমন, এইখানেও কিন্তু নিজের আচরণকে ইমপ্রুভ করার যে বিষয়টা, সেটা এখানে আসবে। হ্যাঁ, এটা কি করে ইমপ্রুভ করা যায়, সে তার জন্য যদি কোনো ট্রেনিং এর দরকার, সেটা করতে হবে। অ্যাপ্লাইং রুটিন অর্গানাইজেশনাল মেথডস ফর মনিটরিং সার্ভিস ডেলিভারি, এবং একইভাবে এই সার্ভিস ডেলিভারি করার ব্যাপারে যে মেথডস গুলো আছে মনিটরিং এর, সেইগুলো আমাদের জানার চেষ্টা করতে পারে, ওটার উপরেও আমাদের কাজ শেখার বিষয় বা ট্রেনিং, স্কিল ট্রেনিং নেওয়া লাগতে, মানে প্রয়োজন হলে নিব। ডেভেলপমেন্ট এন্ড ট্রেন্ডস, তাহলে কি ডেভেলপমেন্ট হবে আর কোন ট্রেন্ডসটা কোন দিকে, সেটা আমাকে বোঝার বিষয়টা এখানে রয়েছে। Like most other industry sector, the Tibet has been undergoing enormous change in recent years in this changing context. এই যে বললাম যে ইন্ডাস্ট্রি চেঞ্জের সঙ্গে সঙ্গে টিবেটে একটা ব্যাপক পরিবর্তন এসে থাকে। Tibet teachers must have required knowledge and skill of the trade they teach and continue to update their technical skill to the changing environment. তাহলে প্রতিনিয়ত তার এই চেঞ্জিং এনভায়রনমেন্টের সঙ্গে সঙ্গে তাকে আপডেট করতেই হবে। ডেভেলপমেন্ট এন্ড ট্রেন্ডস মে ইনক্লুড নিউ রিসিভ ট্রেনিং প্যাকেজেস, মে ইনক্লুড ন্যাশনাল কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অথবা ন্যাশনালি যে কোয়ালিফিকেশন সেটাতে যা অ্যাড করেছে, হ্যাঁ, সে অ্যাসেসমেন্ট গাইডে যা আছে সেটা দেখে আমাকে বের করতে হবে যে নতুন কি আছে, এবং রিভাইজ সিলেবাসে কি ঢুকছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। রেগুলেটরি চেঞ্জেস ইন ভোকেশনাল এরিয়া অফ কম্পিটেন্সি, তাহলে এখানেও আমাকে দেখতে হবে কি ধরনের চেঞ্জেস আমার আসছে। নিউ ডেভেলপমেন্ট ডিরেকশন ট্রেন্ডস ইন ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, পলিসি চেঞ্জেস ইন ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। এই যে রিসেন্টলি যে বিষয় আমরা কয়েকদিন আগে, এখন আমি এই গত সপ্তাহে মানে আমাদের পলিটেকনিক সিস্টেমে সচিব স্যার বলছে সব পলিটেকনিক গুলো ল্যাব মডার্নাইজ করতে হবে, এবং সেই শুধু মডার্নাইজ না, মানে ইউনিফর্মিটি আসতে হবে, অর্থাৎ সমস্ত পলিটেকনিক গুলোর ল্যাবে বলছে যে সেম টাইপের ইকুইপমেন্ট, যাতে সব জায়গায় সমানভাবে পড়াশোনার সুযোগ পায়। হ্যাঁ, সব জায়গায় সব রকমের সুযোগ জানি থাকে। তো এই একটা কমিটি করছে, সেখানে আমাকেও রাখছে যে ওই মডার্ন ল্যাব গুলো কিসে থাকবে। কম্পিউটারে 5টা নতুন ল্যাব হচ্ছে, মানে ল্যাব 5টা হয়েছে, তার নামকরণ কি হবে, লাস্টে একটা আইওটি আমরা দিয়েছি। তো সেই জায়গায় কি কি মডার্ন মেশিনারিজ হবে, অনেক মেশিনের নাম আসছে। আমি তো আমার নিজেও ধারণা ছিল না, আমাদের বহু টিচার অনেক অনেক ভালো জানে, এবং এখানে শুধু
টিচার না, ওখানে ইন্ডাস্ট্রি লোককেও সম্পৃক্ত করা হয়েছে, যে তারাও বলুক যে মডার্ন মেশিনারিজ কোনগুলো, যেটার উপরে ছাত্রদের নলেজ আসা দরকার আছে। এই যে মেশিনারিজ গুলো আসবে, ঢুকবে, তাহলে তার সঙ্গে আমি প্রত্যেকটা বলছি যে এই ট্রেনিং, এই নতুন মেশিনের সঙ্গে ট্রেনিংটাও জানি ইনক্লুড করা হয়। হ্যাঁ, আমি বিশেষ করে গ্রাফিক আর্টসে থাকতে এই কাজটা করতাম, যে মেশিনই কিনি না কেন সমস্ত টিচারকে ট্রেনিং করার ব্যাপার আমি ইনক্লুড করে দিতাম ওর মধ্যে। তো এটা একটা ভালো মানে অ্যাডভান্টেজ পেয়েছি, কারণ ওই মেশিনটা তাহলে ভালো রানিং হয় কিনা সেটা যেমন দেখা দরকার আছে, সেই মেশিনটা দিয়ে ছেলেদের পড়ানোর ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্য বোধ করে টিচার। তো এই জায়গাটাও আমরা দেখেছি, এই ট্রেন্ডটাও মানে আমার মনে হয় ডেভেলপমেন্টের সঙ্গে যায়। পার্টিসিপেটিং ইন চেঞ্জ by identifying changes in TVET, you are able to enhance your own practices and acquire and demonstrate new capabilities that enable you to participate in change by building productive relationship with industry. তাহলে ইন্ডাস্ট্রি যে প্রোডাকশন তৈরি করে তার সঙ্গে আমাদের রিলেশনশিপ গড়ে তুলতে হবে। এটা বলছে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেশনশিপ। আমরা অনেক এমইউ করেছি, ইন্ডাস্ট্রি টু ইনস্টিটিউট, এটা একটা নতুন ট্রেন্ড ছিল, এটা নিয়েও আমার অনেক বক্তব্য আছে। যাই হোক, এটা আমরা আর দীর্ঘায়িত করি না। তো এমইউ করে কাজ করা যায়, অনেক অ্যাডভান্টেজ পেয়েছি। আমি গ্রাফিক আর্টসে বহুত ইন্ডাস্ট্রির সঙ্গে এমইউ করেছি, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রি আমাদের ছেলেদেরকে পিক আপ করছে অনেক ভালো ভালো স্যালারিতে। কাস্টমাইজিং ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সার্ভিসেস, তাহলে এই ট্রেনিং এগুলো কাস্টমাইজ করতে হবে, আগের মতন না, নতুন করে সেগুলো সংযুক্ত করতে হবে, ট্রেনিং এর মধ্যে টপিক গুলো চেঞ্জ করে আনতে হবে। ডেলিভারিং ইকুয়ালিটি আউটকাম টু দ্য পার্টিসিপেন্টস ইন টিভেট প্রোগ্রাম, এই যে ইকুয়ালিটি আউটকাম যাতে আসে সেটাও এনশিওর করতে হবে। পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, এইবার আসি আসল জায়গায়, যে আমরা এই যে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যানটা করব, তাহলে এখন কি করে করব। অনেক কথা শুনেছি, অনেক নলেজ নিয়েছি, এখন আসল জায়গায় আসি, যে আমরা যে অ্যাকচুয়ালি প্ল্যানারটা তৈরি করব সেইটা আমরা দেখি, এটাই আমাদের মুখ্য কাজ। এভিডেন্স একটা আছে যে এই ধরনের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। সেটার পয়েন্টে কি বলছে, সেখানে বলছে প্রথমে এই জন্য আইডেন্টিফাই স্কিল গ্যাপ ইফ রিলেভেন্ট, যদি কোনো রিলেভেন্ট স্কিল গ্যাপ থাকে সেটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল কেরিয়ার অবজেক্টিভ, এবং এই যে সামনে আমার কি কাজ আছে এবং আমার ভবিষ্যৎ ডেভেলপমেন্টের যে অবজেক্টিভ সেটাকে সামনে রেখে আমাকে সেই প্রস্তুত করতে হবে নিজেকে। আইডেন্টিফাইড এরিয়া রিকোয়ার্ড ডেভেলপমেন্ট, এতে করে আমাকে কোন কোন অংশ আমার কোন এরিয়াতে আমার ডেভেলপমেন্ট করা দরকার সেটা আমার বুঝতে হবে। লার্নিং অপরচুনিটিস অ্যাক্টিভিটিস, তাহলে এই ক্ষেত্রে আমার সুযোগ আছে কোথায় এই লার্নিং নেওয়ার ক্ষেত্রে। রিলেভেন্ট ওয়ার্ক অ্যাক্টিভিটিস প্রজেক্ট, তাহলে রিলেভেন্ট কি অ্যাক্টিভিটিস আছে ওয়ার্কের প্রজেক্টে, সামনে যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্টের মধ্যে এই ধরনের ওয়ার্ক আছে কিনা। যেমন আমি বললাম যে টিএসসি 64 টিএসসি, হ্যাঁ, এই ডেভেলপমেন্টের প্রজেক্ট, সেখানে কিন্তু এই অপরচুনিটি আছে। তাহলে আমাদের এরকম প্রতিনিয়ত অনেক প্রজেক্ট হয়, বিশেষ করে সরকারি গুলানে, এনজিও গুলানে, সেটা বুঝে আমরা সেই জায়গাও অ্যাবজর্ব হতে পারি। লিঙ্কস টু অর্গানাইজেশনাল ট্রেনিং নিডস, এবং অর্গানাইজেশনের জন্য যে তাদের যদি কোনো ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয়, টোটাল অর্গানাইজেশনাল ট্রেনিং, সেটাও নিতে হবে। তাহলে প্রফেশনালের মধ্যে স্পেশালি আমরা এটা তো বুঝি, আর কিছু না হোক আমাদের এই যে লেভেল 4 মেথডোলজির উপর লেভেল 4 করলে আমি ভালো টিচ দিতে পারবো, এই জন্য আমাকে লেভেল 4 আমাকে করতে হবে, সব টিচারকেই করতে হবে। এটা একটা ব্যাপার, এটা তো আমরা কম্পেয়ার করলে বুঝতেই পারি যে বর্তমানে যে ট্রেডিশনাল সিস্টেমে যে পড়াশোনা আর তার থেকে আমাদের এই যে লেভেল 4 করা টিচার, এই দুইয়ের মধ্যে অনেক অনেক গ্যাপ আছে। সো এই জায়গায় নিজের ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমরা সেটা চিন্তা করতে পারি প্রফেশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে। তাহলে আমরা প্ল্যানারের মধ্যে ওই কথাটাও লিখতে পারি। আরো অন্যান্য বিষয় থাকতে পারে যেটা প্রফেশনাল স্কিলের মধ্যে যায়, সেটা ধরে ধরে আগাতে পারে। বলা হচ্ছে পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে কি আছে, মেথড কি আর ডেসক্রিপশন। সেলফ অ্যাসেসমেন্ট, uses records of
work activities such as diaries, action plan, or other personal records to review performance over a period of time, identifying strength or weakness and the progress of goal achievement. তাহলে আমাকে নিজেকে নিজে আবার অ্যাসেসমেন্ট করতে হবে যে আমার কি কি জানতে হবে, সেটা আমি ডায়েরিতে প্রয়োজনে জায়গায় জায়গায় লিখতে পারি। অ্যাকশন প্ল্যান কি হতে হবে সেই জিনিস আমি আমি নিজেকে প্রস্তুত করব, নিজের বিষয়টাকে জানবো যে কিভাবে আমি আগাতে পারি, কত সময় কাজটা হবে, এই পিরিয়ড অফ টাইম সেটা আমার আইডেন্টিফাই করতে হবে, ট্রেনিংটা কত সময়ের জন্য। হ্যাঁ, তাহলে এতে করে আমি এই ট্রেনিংটা শিখলে তার উপকারিতা কি, তার অপকারিতা কি সেটা ভাবতে হবে। স্ট্রেংথ আমি কোন জায়গায় আসতে পারবো, এটা করতে গেলে আমার সিস্টেম কোনো লুজার হবে কিনা, হ্যাঁ সেগুলো না আমরা সেলফ অ্যাসেসমেন্ট করে বের করব। স্ট্যাটিস্টিক্যাল, যেটা ইউজ অবজেক্টিভ ইনফরমেশন টু মনিটর টাস্ক অ্যাচিভমেন্ট, ফর এক্সাম্পল ক্লায়েন্ট numbers and client rating. On occasional, you may use sample involving a random selection from your population. আচ্ছা, এটা randomly সিলেক্ট করার কথা বলছে স্ট্র্যাটেজি। মনিটর টাস্ক অ্যাচিভমেন্ট, তাহলে এই ইনফরমেশন মানে এইখান থেকে আমি কোন কাজটা করব সেটার ইনফরমেশনটা আমাকেই খুঁজে বের করতে হবে, এবং অনেকগুলোর মধ্যে হয়তো যেটা বেটার সেটাকে আমার চুজ করতে হবে। সেটা সেই ধরনের সংক্রান্ত বিষয় এখানে বলতে চাচ্ছে। টিপস সংক্ষিপ্তে বলা আছে, বি ট্যাক্টফুল। আমি এই যে কাজগুলো করব সেটা ট্যাক্টফুলি হতে হবে, অর্থাৎ আমার যে প্ল্যান, আমার যে চিন্তা ভাবনা, আমার যে কর্মকাণ্ড, সেটা কিন্তু যেখানে সেখানে যার তার কাছে কিন্তু কথা বলা যাবে না। কারণ আমাকে বুঝতে হবে বহুত ধরনের প্রতিদ্বন্দ্বী কিন্তু আমার আছে। সুতরাং আমার প্ল্যান আমি সেই সব রিলায়েবল মানুষের সঙ্গেই করব যে আমার হিতাকাঙ্ক্ষী, যে আমার হিতাকাঙ্ক্ষী না সেও কিন্তু আমার এটাকে ড্যামেজ করে ফেলতে পারে। সুতরাং এটা ট্যাক্টফুল হতে হবে। আইডেন্টিফাই স্পেসিফিক ইস্যুস অর অ্যাকশনস rather than criticizing the person. বলা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাকে ক্রিটিসাইজ করলে হবে না কোনো মানুষকে নিয়ে, কিন্তু বরঞ্চ আমার স্পেসিফিক ইস্যু খুঁজে বের করতে হবে যে কাজের জন্য সে এটা আমাকে সুযোগ করে দিবে, সেই স্পেসিফিক ইস্যুটা কি সেটা আমার আইডেন্টিফাই করতে হবে, যে এই কারণের জন্য আমি এই কাজটা করতে চাই, এই কাজটা করলে আমার সিস্টেমের এই বেনিফিটটা আসবে, সেটা মোটিভেট করতে হবে। Provide the feedback in private and maintain confidentially. এবং এই যে বললো যেটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, মানে কনফিডেন্সিয়ালিটি না থাকলে তাহলে কিন্তু আমার এটা ক্ষতি হয়ে যেতে পারে। অ্যাসেসররা যখন যে ফিডব্যাক দেন আর কি ওই অ্যাসেসমেন্টের শেষে, তখন দেখা যায় যে একজন করে ডেকে এই করেন আর কি, ফিডব্যাক দেন, দেখেছি। হ্যাঁ, না সেই ফিডব্যাক আছে, কিন্তু এটা বলছে যে আমি যে এখন প্ল্যান করব যে কোন কোর্সটা আমি শিখতে চাই, আমার তো একটা প্ল্যানারে আমি প্ল্যান করবো, তাই প্ল্যানটা আমি যদি আমরা যারা চাকরি করি, আমার চাকরির মধ্যে আমার কলিগদের মধ্যেও আছে না যে ওইটা করলে তো বেনিফিট পেয়ে যাবে, সুবিধা পেয়ে যাবে, তাহলে তো তাকে ওইটা সুযোগ দেওয়া যাবে না। তাহলে এই কথাটা আমি যখন বুঝলাম যে কতটুকু আমি এর কনফিডেন্সিয়ালিটি আছে, সেটা আমাকে কিন্তু মেনটেন করে আমি হায়ার সঙ্গে কথা বলবো। অনেকে আছে না চালাক চতুর, দেখবেন অনেক বিষয় অনেকের সঙ্গে শেয়ার করে, কিন্তু সাধারণ আপনি বন্ধু হয়ে আপনার ক্লোজ কলিগ হয়েও কিন্তু আপনি অনেক জিনিস জানেন না। কখন জানেন? অনেক পরে জানেন, যখন সে অফারটা পায় তখন জানেন। ঘটনা আছে না এরকম বিষয় আছে। তো সেই জন্য বলছে যে এটা কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা দরকার। বিল্ড দ্য আদার্স সেলফ এস্টিম, তাহলে অন্যদের মানে এই যে মোটিভেট করে ওর মানে ওর পক্ষ নেওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ তার পক্ষে নিতে হবে। অনলি অফার ফার্দার অ্যাডভাইস ইফ ইট ইজ আস্কড ফর, হ্যাঁ তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলেই কেবলমাত্র
মানে তার পরামর্শ নিবেন, ফার্দার মানে অ্যাডভাইস আপনি চাইতে পারেন বা দিতে পারেন। অনলি অফার ফার্দার অ্যাডভাইস ইফ ইট ইজ আস্কড ফর। যদি আপনার কাছে কেউ চায় ভালো কোনো পরামর্শ, তাহলে আপনি দিবেন। পরামর্শ না চাইলে খামাকে কিন্তু আগ বাড়ায় পরামর্শ দেওয়াটাও ঠিক না। ডকুমেন্ট অ্যান্ড প্রপার্টিজ পার্সোনাল লার্নিং নিডস। এই পার্সোনাল লার্নিং নিডস এর ক্ষেত্রে কি কি ডকুমেন্ট বা কি কি প্রপার্টিজ এর প্রয়োজন হবে? না আজকে বেশি থিওরিটিক্যাল কথাবার্তা হয়ে গেছে, যেহেতু আছে টপিকে সেই জন্য আমরা আলোচনা করছি। আসলে আমিও খুব এই ব্যাপারে মানে খুব উৎসাহী না, তারপরও এটা তো একটু জানাতে হবে। হ্যাঁ, এটা আরেকটা ভালো ব্যাপার আছে, এখানে কিন্তু যা জানাচ্ছি কথা বলছি এর থেকে খুব বেশি প্রশ্নর মধ্যে বিষয় আসে না। এর বেশিরভাগটাই আমার যে প্ল্যান তৈরি করতে হবে সেই রিলেটেড। তবে প্ল্যানটা যে এভিডেন্সটা যে তৈরি করব, তখন এভিডেন্সের দেখে যদি কোনো ওরাল কোশ্চেনিং করে, তাহলে জানি আমি মানে নিজে তৈরি করেছি বিধায় আমি বলতে পারি উত্তর। সেই কারণে এই জিনিসগুলো আলোচনায় আসতেছে। বাই নাও ইউ শুড হ্যাভ এ clearer idea of the skills you need to develop both for your current position and for future. বর্তমানের জন্য শুধু না, ফিউচারের জন্য আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। Now this need to be expressed as goal and prioritize. তাহলে গোল হিসাবে আমাকে দিতে হবে এবং প্রাধান্য পায় যাতে সেই চেষ্টা আমাকে এখন চালাতে হবে। Goal setting involves more than simply saying you are going to do something. তার মানে গোল সেটিংটা এমন হবে যে আমি সামনে কিছু একটা করতে যাচ্ছি। As a professional, you need to be more specific and focused than that. আবার বারবার বলছে যে এই যে গোলটা কিন্তু স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, হ্যাঁ, পারফেক্ট হতে হবে। আদারওয়াইজ কিন্তু ওইখানে যাব না। ওই সেই আকের স্মার্ট গোল, ডেভেলপ ইউর স্মার্ট গোল, এটা আমরা আলোচনা করেছি। এজ দ্বারা ইমপ্রুভ পিপল management skill by completing ensure team effective course. এটা আমরা বলেছি, আসলে স্পেসিফিক কথাটা অন্যভাবে ভালো রাখে, মনে রাখাই ভালো। Complete the courses and at the end of this year assesses may own school have I improved. এটা যাতে মেজার করা যায় যে হ্যাঁ আমি এই কাজটা শিখে এই ইমপ্রুভমেন্টটা আনতে পেরেছি। তাহলে the course can be completed over 1 night a week or 10 weeks, which I can fit it. বলছে এটা অ্যাচিভ করব। এখন এরকম মানে ওভারনাইট এ উইক না হয়ে একটু বেশি হতে পারে, বাট যেটুকু সময় আমি নির্ধারণ করব সেইটা সময়ের মধ্যেই জানি কোর্সটা কমপ্লিট করতে পারে, মানে অ্যাচিভেবল হয়। আর রিয়েলিস্টিক, দ্য কোর্স ইজ রিলেভেন্ট টু where I want to go in the future and the organizational needs a base of people with effective people management skill. আমি ভবিষ্যতে কোথায় যেতে চাই, কোন অবস্থানে যেতে চাই, যাওয়ার জানি সুযোগটা থাকে, এটা বাস্তবসম্মত হয়। মানে আমি অনেক বড় বড় স্বপ্ন দেখালাম, এটা বাস্তবে সম্ভব না, সেরকম বিষয় জানি না হয়। The course is set for July mid-September. This is a short-term goal. সাধারণত হয়ে থাকে যে কোনো সময় মিড অফ সেপ্টেম্বর অথবা জুলাই, কারণ এটা আসলে এই সেটিংটা ডিপেন্ড করতেছে আমার কোর্সের উপরে। আমি আমার যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কোন সময়টায় বন্ধ থাকে, পরীক্ষা থাকে, সেই সময় ট্রেনিং এ যাওয়া যায় কিনা, সেটা একটা টাইম, সেই টাইমটার ব্যাপারে খেয়াল করার বিষয় আছে। আস্ক ইয়োরসেলফ, এবার ফাইনালি প্রশ্ন করতে হবে, ইজ দ্য গোল শর্ট টার্ম আর লং টার্ম? অর্থাৎ আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কোর্স করব নাকি 2 মাসের কোর্স করব, সেটা আগে নিজেকে প্রশ্ন করতে হবে। ডু আই নিড দ্য স্কিল রাইট নাও অর ক্যান ইট ওয়েট? মানে এই মুহূর্তে এখন যা ডিমান্ড সেটাই এই মুহূর্তে চা ঠিক, না আরো পরে আরো একটু ওয়েট করবো, তারপরে আমি ওই ট্রেনিংটা নিব। ডু আই হ্যাভ দ্য অর্গানাইজেশনাল সাপোর্ট ফর দ্য গোল? এটার ক্ষেত্রে কি আমি অর্গানাইজেশন থেকে সাপোর্ট পাবো কি পাবো না? When is the course actually available? Is it available another time? তাহলে কখন এটা অ্যাভেলেবল? আবার আমি যদি সেই সময় বিজি থাকি তাহলে নাহলে কি পরেও কি এটা অ্যাভেলেবল হবে কিনা, এইগুলো নিজের কাছে প্রশ্ন করতে হবে। হাউ ডু আই ডেভেলপ এ প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান? এবার ডেভেলপমেন্ট প্ল্যান যদি তৈরি করতে যাই
তার আরো কি পয়েন্ট আসছে সেটা কি, রেফার টু ইট অফেন, এটা প্রায়শই এটা রেফার করতে হবে, চেঞ্জ ইট অ্যান্ড অ্যাড নিউ গোল। এবং প্রয়োজনে যদি মনে করি যে এখানে আমি আলাপ আলোচনা করে দেখলাম যে আমি যেভাবে চাচ্ছি সেরকম না, 6 মাসের না 1 বছর, মানে 1 বছর না, এটা আসলে 6 মাসের করলে হবে, বা লাইক দিস এই কোর্স কন্টেন্টের মধ্যে এটা না থেকে অন্য কিছু থাকবে, সেরকম কোনো বিষয় হলে সেক্ষেত্রেও সেটা চেঞ্জ করা লাগবে এবং চেঞ্জ করে নতুন করে গোল সেট করতে হবে। অর্থাৎ আমি একটা সেট করে ফেললাম, একেবারে এটা রিজিট, ওইটা না পেলে হবে না, অথবা অন্যান্য অথরিটি বা আপনারা বললো এটা না এটা করো, তো সেই ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে এবং সেই হিসাবে নতুন গোল সেট করতে হবে। আবার চেঞ্জেরটা ওই টপিক না হয়ে সময়ের ব্যাপার হতে পারে, সে সময় অনুযায়ী নতুন টাইম সেট করার বিষয় থাকতে পারে, এটা প্ল্যানের বিষয়, সেই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। 49 পেজে বলছে ডেভেলপ এ পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। সেই জায়গাটা আবার আসছে, আউটলাইন ইউর গোল, assess your current situation, knowledge your strength and highly develop skills, identify your weakness, create an action plan for developing your skills, check in with yourself regularly to assess your program. প্রতিনিয়ত আমরা এটা চেক করব প্রোগ্রামগুলো নিয়ে। খুব ইজি ভাষায় বলছে, আউটলাইনটা বের করতে হবে, অ্যাসেস করতে হবে কারেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থাটা কি, এই সিচুয়েশনে কোভিড এর সময় আমি এখন এটা চাইলেও তো দিবে না, তাহলে এটা তো কারেন্ট সিচুয়েশনটা কি সেটা তো বুঝতে হবে। আমার ওইখানে এখন অনেক ক্লাস চলছে, তখন একটা টিচারকে স্পেয়ার করা অসুবিধাজনক, সুতরাং কারেন্ট সিচুয়েশনটা আমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী আমাকে চাইতে হবে কাজটা। তারপরে বলছে অ্যাকনলেজ ইউর স্ট্রেংথ অ্যান্ড হাই ডেভেলপমেন্ট স্কিল, আমার এটা কি মানে আমার স্ট্রেংথটা সম্বন্ধে, নিজের স্ট্রেংথটা সম্বন্ধে জানতে হবে। আইডেন্টিফাই উইকনেস, এখানে আমার দুর্বলতা কি সেটা আমার বুঝতে হবে, এমন কিছু চাইবো না যেটা আমার অথরিটি অ্যালাউ করবে না, যদি না হয়ে থাকে সেটা কিন্তু উইকনেসের পর্যায়ে পড়ে। ক্রিয়েট অ্যান্ড, একই সঙ্গে উইকনেস আরেকটা ব্যাপার আছে যেটা জানার দরকার, সেটাও একটা বিষয়, সেটাকে আইডেন্টিফাই করতে হবে যে সেই জিনিস কোন জিনিস সেটা আমরা শিখতে চাই, সেই বিষয়টা আইডেন্টিফাই করার ব্যাপার, সেটাও হতে পারে। ক্রিয়েট অ্যান্ড অ্যাকশন প্ল্যান ফর ডেভেলপিং ইউর স্কিল, এবং এর জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, যেটা আমরা করবো কিছু সময়, কিভাবে তৈরি করে সেই সিস্টেমটা আমরা শিখবা নেক্সট ক্লাসে। চেক ইন উইথ ইউর সেলফ রেগুলারলি টু অ্যাসেস ইউর প্রোগ্রেস, এবং যে টাইম সেট করছে এবং প্রোগ্রেসটা কি হচ্ছে, অর্থাৎ আমি তো এটা হায়ার অথরিটির কাছে পাঠাইলাম, হায়ার অথরিটি কোন লেভেলে, আমার প্রতিষ্ঠানের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে তো আমার প্রতিষ্ঠানের প্রধানই যথেষ্ট, অথবা ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ডিপার্টমেন্ট হেড ইজ এনাফ, এন্ড ডিপার্টমেন্ট হেড যদি এনাফ না হয় তাহলে সে প্রিন্সিপালের অনুমতির প্রয়োজন আছে। প্রিন্সিপাল যদি মনে করে যে এটা সরকারি প্রতিষ্ঠান, অধিদপ্তরের অনুমতি লাগবে। অধিদপ্তরে যদি মনে করে যে না এই অংশটা বাইরের সঙ্গে রিলেট করে, সুতরাং মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আমাদের অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সঙ্গে সব কিছু রিলেট করে, সুতরাং সেই অনুযায়ী কতদূর আগাইছে সেটা আমাকে প্রোগ্রেসটা খেয়াল রাখতে হবে। 20 স্কিলস ইউ নিড টু ডেভেলপ ইউর কেরিয়ার, এরকম 20টা স্কিলের নাম লিখছে, আমরা কয়েকটা পড়ি, অসুবিধা নাই। কমিউনিকেশন স্কিল, প্রফেশনালের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল একটা ব্যাপার। অ্যানালাইটিক্যাল অ্যান্ড রিসার্চ স্কিল, তাহলে এইগুলো কিন্তু স্কিলের পর্যায়ে যায়। আমি ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টিবিলিটি, ইন্টারপার্সোনাল ability to make decision and solve problem, ability to plan, organize and prioritize work, ability to wear multiple hats, তারপরে লিডারশিপ ম্যানেজমেন্ট স্কিল, attention to detail, self confidence, public speaking, tactfulness, creativity, ethical and integrity, strong work ethics, ability to accept and learn from criticism, sale and marketing, computer and electronic skill, programming and mathematics। এখানে 20টা স্কিলের কথা বলেছে, এগুলো যার জন্য যার যেটা প্রযোজ্য, যে যেটা জন্য ফিট হয় সে সেইভাবে ভাবতে পারে।
হ্যাঁ, মোটামুটি এই 20টা আমরা এমনি নামটা জানলাম, তার থেকে আমরা কনসেপশনটা পেতে পারি যে কি হতে পারে। মোটামুটি ভাবে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনেক বেশি কথাবার্তা বলেছি, আসল উদ্দেশ্য একটাই, সেটা কি, সেটা হলো আমরা একটা প্ল্যানার তৈরি করবো। আসল জায়গাটা হলো এইটা, যে আমরা একটা প্ল্যানার তৈরি করব। এত কথাবার্তা বলছি মূলত এই প্ল্যানারটা তৈরি করা নিয়ে। আমরা চাইবো নেক্সট ক্লাসে একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব সেটা অনেক কথাবার্তা বলেছি, বাট তৈরি করাটা হলো জরুরি। আশা করি আমরা আগামীকালকে